ঢাকঢোল পেটালেও পাচারকৃত অর্থ ফেরাতে সুখবর দিতে পারছে না দুদক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্দশ। ৬ দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। আজও শাহবাগে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন আটক। সব অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা সরকারের। মবতন্ত্র ঠেকাতে প্রশাসনের সহায়তা কামনা। এবং রমজান ঘিরে টিসিবির ট্রাক সেল শুরু। অতিরিক্ত ৯,০০০ টন পণ্য সরবরাহের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। গেল ১৫ বছরে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরাতে দৃশ্যমান অগ্রগতি এখনও শূন্য। টাস্কফোর্সের কর্মকাণ্ডও একই তিমিরে ঘুরপাক। বিশেষজ্ঞরা বলছেন, গভর্নর ব্যাংক খাতের সংস্কারে যতটা সরব, পাচারের অর্থ ফেরাতে ততটাই নীরব। দুদক সহ কিছু সংস্থা কাজ করলেও সুখবরের পাতা এখনও ফাঁকা। অর্থ পাচার নিয়ে মনিরুল ইসলামের ২ পর্ব ধারাবাহিকের আজ শেষ কিস্তি। পলাতক সরকারের এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অর্থ পাচার করেছেন ৮৫০০ কোটি টাকা। আর এস আলম গ্রুপ সহ ৩ ব্যাংক চ্যানেলে নানান কৌশলে পাচার করেছে ১,১৩,০০০ কোটি টাকা। বিদেশে অর্থ পাচারের তথ্যপাত্য বিশ্লেষণ করছে দুদক, সিআইডি, বিএফআইইউ সহ কয়েকটি সংস্থা। ইতিমধ্যেই তারা জড়িতদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব তলব, সন্দেহজনক লেনদেন পর্যালোচনা সহ গঠন করেছে টাস্কফোর্স। যদিও এখনও কাজের কাজ হয়নি কিছুই। রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেই তারা এই কাজগুলো করেছেন। সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিন্তু এক ধরনের কমিটমেন্টে আসতে হবে যে তারা ক্ষমতায় আসলে কোনো ধরনের অন্যায়, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবেন না। যদিও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব চটজলদি বলে ফেলে যে সকল অপরাধ অনিয়মের ক্ষেত্রে তারা জিরো টলারেন্সে থাকবে। জিরো টলারেন্স শুধু মুখে বললে হবে না, এটা কাজে দেখাতে হবে। পাচারকৃত অর্থ ফেরাতে সাধারণত ৫টি ধাপ অনুসরণ করা হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে অভিযুক্তের সন্ধান, তারপর ব্যাংক হিসাব জব্দ, পরের ধাপ নিরপেক্ষ তদন্ত, এরপর বিচার প্রক্রিয়া শেষে পঞ্চম ধাপে আদায় করা হয় পাচারের অর্থ। বড় রকমের তারল্য ঘাটতি তৈরি করা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেগুলোর কি হবে? তো দেখা গেল যে একটা শিল্প গোষ্ঠী আসলে এই যে পুরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খালি করে দিয়েছে। তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো? তার যে শিল্প গোষ্ঠী, তার মধ্যে অর্ধেকেরই কোনো অস্তিত্ব নেই। তো সেগুলো নিয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে। তো এখন এই গভর্নরের তো মূল দায়িত্ব হচ্ছে যে এই জায়গাতে আসলে প্রশাসন নিয়ে আসা এবং এই ব্যবস্থা গ্রহণ করা। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলছেন, এমন নজিরবিহীন লুটপাটের কারণেই দেশের অর্থনীতি এগোতে পারছে না। তবে প্রাথমিক কাজটা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে ফেরত আনার একটা পথ খুলে যাবে। ১০০ কোটি ২০০ কোটি টাকা ফেরত নিয়ে আসতো, তাও একটা কথা ছিল যে না, উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে মানুষের মধ্যে আস্থা, সেটা কিন্তু আসতো ফেরত। তো সেটাও হচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাটা খুব দ্রুত একটা কর্মপরিকল্পনা দরকার, যে কিভাবে টাকাটা লুট হয়ে গেল, যে খেলাপি হয়ে গেছে, যে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার করা যাবে। অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, আর্থিক খাতের অপরাধ মানুষ খুন করার চেয়েও বড় অপরাধ, কেননা এতে গোটা একটা জাতির অধিকার থাকে। আর্থিক কাঠামো যদি এইভাবে চলতে থাকে তাহলে তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সাধারণ মানুষের জীবনে অর্থের প্রভাবটা তখন নানা কেন্দ্রিক বিপর্যয় সৃষ্টি করে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে যারা জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে এটা খুব সস্তা কথা হয়ে দাঁড়িয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে পাচারের টাকা ফেরত আনার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চতুর্দশ অবস্থানে বাংলাদেশ। বিগত ১৩ বছরের মধ্যে যা সর্বনিম্ন, এমনটা জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে কঙ্গো ও ইরান। সকালে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের স্কোর হচ্ছে ১০০-র মধ্যে ২৩, যেটা গতবারের তুলনায় ২০২৩-এর তুলনায় ১ পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় ২ স্টেপ নিচে নেমে গেছি আমরা। অর্থাৎ ১৫১তম দেশ আমরা, ১৮০-র মধ্যে, গতবার ছিলাম আমরা ১৪৯তম।
এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় জেল বন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত সবাইকে ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক বিডিআর সদস্যরা। সকাল 9:30টায় দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে অবস্থান নেন তারা। এ সময় তারা বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর, দেশপ্রেমিক বিডিআর, সীমান্তে যাবে আরেকবার, এমন স্লোগান দেন সদস্যরা। দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন, যুক্ত হব তার সঙ্গে। মুনতাসির, সাবেক বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি বিষয়ে আমরা যেটুকু জেনেছি এর বাইরে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। যেমনটি বলছিলাম বলি যে এখানে অর্থাৎ আজকে যে শহীদ মিনার অবস্থান করছে কিন্তু বিডিআর চাকরিচ্যুতরা, এবং তারা কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরছেন, এবং তারা কিন্তু প্রতিবারই একটি কথা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যৌক্তিক, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা দিয়েছিলেন, এবং বাদবাকি যেই প্রসিডিউরগুলো সেগুলো কিন্তু তারা কমপ্লিট করেছেন। এবং আমরা যদি বলি যে আসলে এখানে কিন্তু তারা প্রত্যেকবারই একটি কথা বলছেন যে তাদের যেই স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত থাকলেও কিন্তু আসলে তারা অভিযোগ করছেন যে আসলে তারা করছেন না, এবং একটু যারা বিডিআর যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের একজনের সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব যে আসলে ওনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো কি, এবং যদি জানানোর চেষ্টা করি যে আসলে আপনাদের যে বিডিআর এর যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কি ছিল একটু যদি বলতেন প্লিজ। আমি বুঝতে পারলাম না। আপনাদের বিডিআর এর যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কি? হ্যাঁ, আমাদের দাবি, আমি একটু আপনাকে আসলে প্লিজ, আরে ভাই, এবং আপনারা যে হচ্ছে দাবিগুলো নিয়ে আসলে আজকে এই শহীদ মিনারে অবস্থান করছেন, এই দাবিগুলো কি? এই যে 6 দফা দাবি নিয়ে আপনারা আসছেন, এই 6 দফা দাবিগুলো আমাদের দাবি 8 দফা। ইতিমধ্যে হত্যা মামলা খালাসপ্রাপ্ত, 1 নম্বর হত্যা মামলা খালাসপ্রাপ্ত সাদা শ্বাস হয়ে জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে, এবং শেখ হাসিনার যত মামলা আমাদের উপর করা হয়েছে ওইটা আমরা প্রত্যাখ্যান করছি, এই বিচার আমরা মানি না। নাম্বার 2, পিলখানার ভিতরে এবং বাইরে 18টি বিশেষ আদালত ও মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টে গঠন করে যে সকল বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেককে পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। আরেকটা জিনিস জানতে চাইবো যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার পত্র দেওয়ার পরে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন, তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের এই তদন্ত তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ছিলেন, উনি কেন উনার তদন্ত প্রকাশ করলেন না বা কার ইঙ্গিতে করলেন না? উনি বারবার বলেছেন আমাকে তদন্ত করতে দেন নাই, কিন্তু এটা দিল না কেন? এবং এটা এই ব্যাপারে আমরা ওনার কাছে যে বক্তব্য দিছে আমরা এটা প্রত্যাখ্যান করছি ওনার। তো যেমনটি বলছিলাম হলি যে এখানে কিন্তু এখন তারা অবস্থান করছেন, এবং তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলো বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হলি জি মুনতাসির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজও শাহবাগে জড়ো হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সকাল 10টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে আসতে দেখা যায় তাদের। এরপর বেলা 11:15টার দিকে একবার মূল সড়কে ওঠার চেষ্টা করেন তারা, তবে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা বাধা দেন, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন তাদের। পুরো এলাকা জুড়েই মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, রাখা হয়েছে জল কামান। গতকালও তাদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানের গাজীপুরে 81 জন আটক হয়েছে। এর মধ্যে মহানগরীর 8 থানায় 69 এবং জেলার 5টি থানা এলাকা থেকে 12 জনকে আটক করা হয়। সিলেট বিভাগের 3 জেলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের 21 জন আটক হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ থেকে 3 জন ও সুনামগঞ্জে 6 জন। এদিকে কক্সবাজারে আটক হয়েছে মোট 22 জন। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 8 নেতাকর্মী আটক হয়েছে। এছাড়া ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে 8 জনকে।
অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী তারিকুল জুয়েল। তারিকুল, তৃতীয় দিনের মতো অপারেশন চলছে, অভিযানে কোন কোন অপরাধ বেশি বিবেচনায় আসছে আপনার কাছে জানতে চাই। গত শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে কথা বলেছি। তিনি আসলে জানিয়েছেন এই অভিযান শুধু একটি দল বা একটি গোষ্ঠী বা একটি বিশেষ দলের জন্য নয়, এ অভিযান চলবে যারা নাশকতা সৃষ্টি করবে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং যারা সাধারণ মানুষকে ঘুমোতে দেবে না, তাদের জন্য মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো তিনি আসলে জানিয়েছেন যে পর্যন্ত দেশের সমস্ত অপরাধী বা এই এলাকার অপরাধীরা যারা নাশকতা সৃষ্টি করবে তাদেরকে গ্রেফতার করা না হবে, সেই পর্যন্ত এই অপরাধীদের গ্রেফতার করার জন্য এই অভিযান চলবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তবে তারই অংশ হিসেবে কিন্তু গতকাল গাজীপুর থেকে 81 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সব মিলিয়ে 262 জনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হলো। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল গাজীপুর থেকে শেষগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। তাকে কিন্তু গত সন্ধ্যায় শেষগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট সম্পর্কে সর্বশেষ তথ্য। জি তারিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। গত 15 বছরে অরাজকতা, গুমসহ সব হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, প্রশাসনের সব বিভাগ ঠিকমতো কাজ করলে মবতন্ত্র কমে যাবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15টা বছর একটা ফ্যাসিস্টের শাসন ছিল। আমরা এরকম সময় কখনো পাই নাই যেখানে প্রতিষ্ঠানগুলোর এরকম এরোশন হয়েছে, বাধ্য হয়ে অপকর্ম মেনে নিতে হয়েছে। আজকে তো আপনাদের সেরকম সময় নাই। আপনারা স্বাধীনভাবে আইন শৃঙ্খলা স্বাধীনভাবে বিচার করবেন। পুলিশে যারা আছেন স্বাধীনভাবে দায়িত্বশীলতার সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দূষররা অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রমজানের আগে 5 পণ্য নিয়ে সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এর মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। সরকারের এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন সীমিত আয়ের মানুষ। পরিসর বাড়ানো সহ পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর স্বস্তির কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গত 31 ডিসেম্বর কার্যক্রম বন্ধ হওয়ার 1 মাস 9 দিন পর সোমবার আবার এই কার্যক্রম শুরু করেছে সরকারি এই সংস্থাটি। এতে স্বস্তি প্রকাশ করে কার্যক্রমের পরিসর বাড়ানো সহ বিতরণের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতের দাবি ক্রেতাদের। যা পাচ্ছি তত 200-300 টাকা একটা সেভ হচ্ছে। বাজারে 1 কেজি চাউলের খুচরা চাউল বেশি গেলে তাই 200 টাকা, আর এখানে পাইতেছি 100 টাকা। অনেক হাই হইতেছি, অনেক উপকার হইতেছে আমাদের। আমরা পাইতেছি সরকার থেকে। বাচ্চা নিয়ে আইছি, এখন নিতে পারতেছি না, সামনে দিয়ে মানুষ নিতে আসে, কোনো মেইনটেইন নাই। একজনে 2বার করে নিতে আসে, আর একজনে একবারও নিতে পারতেছে না। রমজান সামনে রেখে 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুরের পাশাপাশি 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন একজন ক্রেতা। ছোলা পাচ্ছে আপনার 60 টাকা কেজি, মসুর ডাল 60 টাকা পাচ্ছে, চিনি 70 টাকা পাচ্ছে, খেজুর 155 টাকা পাচ্ছে, যেটা 400 টাকা বাইরে কেজি। এই কারণে টিসিবি গাড়ির মধ্যে অনেক প্রচুর পরিমাণ ভিড়। ঢাকা শহরে 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে ট্রাক থেকে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রমজানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেলে অতিরিক্ত
9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনায় টিসিবির ট্রাক সেলের কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। অতিরিক্ত পণ্য 12 লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি, এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে বলে আশা উপদেষ্টার। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। সাগররুনি হত্যার 13 বছর আজ। এতদিন পর তদন্তে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছে সাগররুনি পরিবারের সদস্যরা। ছেলে মাহির সারোয়ার মেঘ বলেন, আগে সেরকম কোনো তদন্ত হয়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলা থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ে খসে পড়ছে দেয়াল, ছাদের পলেস্তারা, এমনকি দরজা জানালার অবস্থাও বেহাল। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। প্রতিনিয়ত তাই দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে সংস্কার কাজ চলছে, অচিরেই সমস্যার সমাধান হবে। রুহুল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বিল্ডিংয়ের এমন দৃশ্য দেখে পরিত্যক্ত কোনো ভবন মনে হলেও এটি আসলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। 13 একর জমিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা 1700। 1909 সালে ব্রিটিশ সরকার কর্তৃক এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে 1972 সালে নির্মাণ করা হয় দোতলা ভবন। 50 বছরের পুরনো এই ভবনটি সর্বত্র ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এই অবস্থায় সন্তানকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। শিক্ষক কর্মচারীদের মুখে একই শঙ্কার কথা। যখন ক্লাস নেই তখন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আতঙ্কে থাকে যে উপর থেকে ওই ভেঙে পড়ে, জরাজীর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। লাস্টে যে কোনো সময় আমাদের মাথায় ভেঙে পড়তে পারে। তারপরে আমাদের দরজা অত ভালো না, সবসময় আমরা ভয় থাকি কিভাবে কখন দরজা জানলা ভেঙে পড়ে। কোনো উন্নতি নাই, কোনো জায়গা দিয়ে ভবন ভেঙে পড়তে আছে এবং খুবই খারাপ অবস্থা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, ক্লাস চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে শিক্ষকরা যখন ক্লাসে পাঠদান করতে যান, শিক্ষক এবং আমার শিক্ষার্থী সবাই আতঙ্কগ্রস্ত থাকেন যে কখন কোন দুর্ঘটনা ঘটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা বললেন, বিদ্যালয় ভবনটি একাংশের সংস্কার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে। বর্তমানে একটি মেরামত কাজ চলমান রয়েছে। এই কাজটি শেষ হলে ভবনের একটি অংশে মেরামত সংস্কার কাজ শেষ হবে এবং প্রতি বছর বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বাকি অংশ মেরামত সংস্কার কাজ আমরা সমাপ্ত করতে পারব। দ্রুত সংস্কার কাজ শেষ করে শিক্ষক, ছাত্রছাত্রী সহ অভিভাবকদের দুশ্চিন্তা মুক্ত করে পড়ালেখার গতি ফিরিয়ে আনবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া না হলে গাজায় যুদ্ধ বিরতি প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বাস্তুচ্যুত মানুষের উত্তর গাজায় প্রত্যাবর্তনে বাধা দান ও হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেয়ায় জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একথা জানান। এরপরই সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।
হামাসের ওই ঘোষণায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য সংগঠনটিকে সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, শনিবারের মধ্যে সবাইকে ছেড়ে না দিলে হামাসকে করুণ পরিণতি ভোগ করতে হবে। এদিকে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় সড়ক দুর্ঘটনায় অন্তত 51 জন প্রাণ হারিয়েছে। সোমবার অতিরিক্ত যাত্রী বহনকারী বাসটি সান আগস্টিন আগাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে আসার সময় সেতু থেকে ছিটকে নিচে পড়ে যায়। এই ঘটনায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। এছাড়া ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্কারোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশীয় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুষের অভিযোগ থেকে অব্যাহতি দিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আবার। ঢাকঢোল পেটালেও পাচারকৃত অর্থ ফেরাতে সুখবর দিতে পারছে না দুদক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্দশ। 6 দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। আজও শাহবাগে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। ডেভিল হান্টে গাজীপুরে আরও 81 জন আটক। সব অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা সরকারের। মবতন্ত্র ঠেকাতে প্রশাসনের সহায়তা। এবং রমজান ঘিরে টিসিবির ট্রাক সেল শুরু। অতিরিক্ত 9,000 টন পণ্য সরবরাহের ঘোষণা বাণিজ্য উপদেষ্টা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।